এরপর আমরা আজকে টপিকটার মধ্যে ঢুকবো। আজকে একদম শেষে কিছু টপিকস নিয়ে ডিসকাস করা হবে, যেমন তোমার সিমিলারিটি ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়, ইউনিটারি ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়, কিভাবে কোন একটা ম্যাট্রিক্সের পাওয়ারকে আমরা ইভ্যালুয়েট করতে পারি, আর ফাইনালি একটা অ্যাপ্লিকেশন, সেটাও তোমার বলতে পারো ম্যাথামেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে আর কি অ্যাপ্লিকেশনটা, সলিউশন অফ লিনিয়ার কাপলড ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ম্যাট্রিক্স মেথডে কিভাবে এরকম ফার্স্ট অর্ডার কাপলড লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা যায় সেটা আমরা দেখবো। তো প্রথম টপিকটা ডিসকাস করতে শুরু করি। হ্যাঁ, সিমিলারিটি ট্রান্সফরমেশন। লাস্ট ক্লাসে আমরা ডায়াগোনালাইজেশন প্রবলেমটা পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে তোমার কোন একটা ম্যাট্রিক্সকে কিভাবে ডায়াগোনালাইজ করতে হয়, আমরা অপারেশনটাকে কিভাবে ডিফাইন করেছিলাম, ডায়াগোনালাইজেশন অপারেশনটাকে কিভাবে ডিফাইন করেছিলাম এইরকম একটা রিলেশন দিয়ে, না, যে ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি ডি ইকুয়ালস টু এস ইনভার্স এ ইনটু এস, এইরকম ভাবে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে ডিফাইন করেছিলাম। তো এটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন অফ এ ম্যাট্রিক্স। ইউ আর গিভেন দি ম্যাট্রিক্স এ, তাহলে ইউ ক্যান ট্রান্সফর্ম ইট টু দি ডায়াগোনাল ফর্ম ডি। তোমাকে যদি এ ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, তুমি সেটাকে ট্রান্সফর্ম করতে পারো এইরকম ডায়াগোনাল ফর্মে। এটা তাহলে একটা কাইন্ড অফ ট্রান্সফরমেশন। আমরা এখানে প্রথমে এই ট্রান্সফরমেশনটার একটা জেনারেল ডেফিনিশন দেব আন্ডার দি হেডিং সিমিলারিটি ট্রান্সফরমেশন। সিমিলারিটি ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়, সাপোজ ইউ হ্যাভ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ অফ অর্ডার n and you have a non-singular matrix S such that S inverse A into S equals to B। যে কোনো একটা তুমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এস এর কথা কনসিডার করো, অর্থাৎ এস ইনভার্স এক্সিস্ট, ইউ আর গিভেন এ ম্যাট্রিক্স এ, তাহলে এই এস ইনভার্স এ ইনটু এস, এই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা উইল বি এ নিউ ম্যাট্রিক্স বি। এই প্রোডাক্টটা একটা নতুন ম্যাট্রিক্স বি হবে। এই যে ট্রান্সফরমেশন, এটা এটা কাইন্ড অফ ট্রান্সফরমেশন। হ্যাঁ, এখানে আমরা বেসিক্যালি এ ম্যাট্রিক্সটা থেকে বি ম্যাট্রিক্সটাকে জেনারেট করছি। উই আর ট্রান্সফর্মিং দি ম্যাট্রিক্স এ টু দি ম্যাট্রিক্স ভি via this transformation. Transformation of this kind is called similarity transformation. এই ধরনের ট্রান্সফরমেশনকে সিমিলারিটি ট্রান্সফরমেশন বলা হয়। এখানে যখন জেনারেল ডেফিনিশনটা দিচ্ছি, এই এস ম্যাট্রিক্সটা কিন্তু যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। এস ম্যাট্রিক্সটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, এটাকে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে আর কি। এবং এরকম যদি ট্রান্সফরমেশন করা হয়, তাহলে আমরা দেখব যে বি, এই যে ট্রান্সফর্মড ম্যাট্রিক্সটা, নতুন যে ম্যাট্রিক্স পেলাম বি, সেই বি ম্যাট্রিক্সটা ইন মেনি ম্যানার সিমিলার টু দি ম্যাট্রিক্স এ। গিভেন ম্যাট্রিক্স এ তার সাথে যদি কম্পেয়ার করা হয় নতুন ম্যাট্রিক্স বিটাকে, তাহলে আমরা দেখব অনেকগুলো দিক থেকে এই বিটা এ এর সিমিলার। ফর এক্সাম্পল, বি হ্যাজ দি সেম অর্ডার অ্যাজ দ্যাট অফ এ। বি ম্যাট্রিক্স এর অর্ডারটা এ ম্যাট্রিক্স এর অর্ডারের সাথে সমান। তারপর আমরা দেখব যে এ ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু, বি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো একই রকম। হ্যাঁ, এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, বি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু একই রকম। তো এই ধরনের ট্রান্সফরমেশনকে সিমিলারিটি ট্রান্সফরমেশন বলা হয়। তো ন্যাচারালি যদি এই ট্রান্সফরমেশনটা তোমার একটা স্পেশাল ম্যাট্রিক্স এস দিয়ে করা হয়, যেটা আমরা ডায়াগোনালাইজেশনের সময় দেখে এসেছি, তাহলে বি ম্যাট্রিক্সটা বেসিক্যালি কি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়। এই ধরনের ট্রান্সফরমেশন যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, সেইটা তাহলে একটা স্পেশাল টাইপ অফ সিমিলারিটি ট্রান্সফরমেশন। অর্থাৎ ডায়াগোনালাইজেশন ইজ এ স্পেশাল টাইপ অফ সিমিলারিটি ট্রান্সফরমেশন। যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ আর তার পাশাপাশি আমরা আরেকটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এস এর কথা ভাবছি, such that S inverse exist and S inverse A into S সমান B, যেটা কিনা একটা আরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাভিং দি অর্ডার সেম অ্যাজ দ্যাট অফ এ। তো এই ট্রান্সফরমেশনটাকে সিমিলারিটি ট্রান্সফরমেশন বলা হয়। আমি এই যে একটা কথা বললাম এখানে, যে তোমার এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যা বি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু একই রকম হবে, সেটা আমরা প্রমাণ করতে পারি। আইগেন ভ্যালুজ অফ এ ম্যাট্রিক্স রিমেইনস ইনভ্যারিয়েন্ট আন্ডার সিমিলারিটি ট্রান্সফরমেশন। আইগেন ভ্যালুজ অফ এ ম্যাট্রিক্স রিমেইনস ইনভ্যারিয়েন্ট আন্ডার দি সিমিলারিটি ট্রান্সফরমেশন। দেখো সেটাকে কিভাবে দেখানো যায়। কনসিডার এ সিমিলারিটি ট্রান্সফরমেশন এস ইনভার্স এ ইনটু এস সমান বি। আমরা এরকম ধরনের একটা সিমিলারিটি ট্রান্সফরমেশনের কথা ভাবছি। আরো ধরো যে ল্যামডা ইজ দি আইগেন ভ্যালু অফ দি গিভেন ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্স বি। ল্যামডাটা ধরো বি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু।
we have to prove that lambda is also the eigenvalue of the matrix A. ল্যামডাটা যদি বি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হয়, এই প্রবলেমটাতে আমাদের প্রমাণ করতে হবে যে ল্যামডাটা এ ম্যাট্রিক্সেরও আইগেন ভ্যালু। So if lambda is the eigenvalue of B, we can readily write down the characteristic equation as the determinant B minus lambda into I সমান 0, B minus lambda into I সমান 0, এরকম ভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে লিখে ফেলতে পারি। সেটাকে ফার্দার রিরাইট করো, বিটাকে সাবস্টিটিউট করা হয়েছে, বুঝতে পারছো যে অ্যাজ এস ইনভার্স এ ইনটু এস সিমিলারিটি ট্রান্সফরমেশনে যে ডেফিনিশনটা রয়েছে সেই ডেফিনিশনটাকে ইউজ করে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা রিরাইট করেছি। এবার এখানে যে ল্যামডা ইনটু আই রয়েছে, খুব ক্লিয়ার যে উই ক্যান রিরাইট ইট অ্যাজ এস ইনভার্স ল্যামডা ইনটু আই ইনটু এস। তার কারণ আইটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, যদি আমরা এস ইনভার্স এস দিয়ে মাল্টিপ্লাই করি ইট রিমেইনস সেম। সেই জন্য এই ল্যামডা ইনটু আই এটাকে রিরাইট করা হয়েছে অ্যাজ এস ইনভার্স ল্যামডা ইনটু আই ইনটু এস। তো দি ডিটারমিনেন্ট ইজ 0। এবার ইউ ক্যান টেক দিস এস ইনভার্স কমন। এস ইনভার্সটাকে কমন নিয়ে নাও। এস ইনভার্সটাকে যদি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকে, এস ইনভার্স ইনটু এ মাইনাস ল্যামডা আই ইনটু এস, এই প্রোডাক্টটার ডিটারমিনেন্টটা 0। আমরা জানি এ বি ডিটারমিনেন্ট ইজ সেম অ্যাজ ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ বি। তাহলে এখানে তিনটে ম্যাট্রিক্সের প্রোডাক্টের ডিটারমিনেন্ট ইজ সেম as the determinant of the individual matrices, অর্থাৎ S inverse determinant multiplied by A minus lambda I determinant multiplied by determinant of S, এই প্রোডাক্টটা 0। আবার এই S inverse determinant S determinant এইটাকে এরকম ভাবে লিখে ফেলা যায় S inverse S determinant which is nothing but 1. S inverse S is simply the identity matrix, কাজেই determinantটা 1 হবে। তাহলে we are left with this equation A minus lambda I determinant equals to 0. You remember this is the characteristic equation for the matrix A. We started with the characteristic equation for the matrix B and we end up to the characteristic equation for the matrix A. You see lambda is the common eigenvalue. So we conclude that the eigenvalues of the matrix remains invariant under the similarity transformation. বলো কোনো প্রশ্ন থাকবে? বলো কোনো প্রশ্ন থাকলে। বুঝেছো? না স্যার, বুঝোনি? বুঝলি স্যার, এখানে তো এটা তো আই হয়ে যাচ্ছে, তো এখানে ইউনিটারি ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়? হ্যাঁ, ইফ দি সিমিলারিটি ট্রান্সফরমেশন ইজ ক্যারিড আউট বাই দি ইউনিটারি ম্যাট্রিক্স। আমরা বললাম যে সিমিলারিটি ট্রান্সফরমেশনে যে ডেফিনিশনটা দিলাম না, এটা কি একটা জেনারেল ডেফিনিশন। এস ইনভার্স এ ইনটু এস ইজ সেম অ্যাজ বি। এস ইনভার্স এ এস ইজ সিম্পলি ইকুয়াল টু বি। তো এইখানে যে এস ম্যাট্রিক্সটার কথা বলা হয়েছে, দ্যাট এস ম্যাট্রিক্স ক্যান বি এনি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স such that this product is defined. তো এই এস ম্যাট্রিক্সটা যদি স্পেশাল কিছু ম্যাট্রিক্স হয় তাহলে আমরা স্পেশাল টাইপ অফ সিমিলারিটি ট্রান্সফরমেশনের কথা বলতে পারি। যেমন আমরা ডায়াগোনালাইজেশনটাকে বললাম একটা স্পেশাল টাইপ অফ সিমিলারিটি ট্রান্সফরমেশন, একদম একই রকম ভাবে আমরা আরেকটা স্পেশাল টাইপ অফ সিমিলারিটি ট্রান্সফরমেশনের কথা ভাবতে পারি যদি এই এসটা একটা ইউনিটারি ম্যাট্রিক্স হয়। এই যে ট্রান্সফর্মিং ম্যাট্রিক্স, এইটা যদি একটা ইউনিটারি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ সিমিলারিটি ট্রান্সফরমেশনটা যদি একটা ইউনিটারি ম্যাট্রিক্স দিয়ে ক্যারি আউট করা হয় তাহলে করেসপন্ডিং ট্রান্সফরমেশনটাকে আমরা ইউনিটারি ট্রান্সফরমেশন বলে থাকি। এই যে ইউ ম্যাট্রিক্সটা ইউনিটারি, কাজে ইউ ড্যাগার ইজ সেম অ্যাজ দি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা অলরেডি দেখে এসেছি যে তোমার ইউনিটারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হারমাইশিয়ান কনজুগেটটা সেই ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে সমান হয়। তাহলে ইউনিটারি ট্রান্সফরমেশন যখন আমরা ডিফাইন করছি কিভাবে লিখছি, ইউ ইনভার্স এ ইনটু ইউ সমান বি, যেখানে ইউ ইজ দ্য ইউনিটারি ম্যাট্রিক্স। উই ক্যান রিরাইট দিস অ্যাজ ইউ ড্যাগার ইনটু এ ইনটু ইউ equal to b. So either one is the definition of unitary transformation. যে কোনো একটাকে তুমি ইউনিটারি ট্রান্সফরমেশনের ডেফিনিশন হিসেবে বলতে পারো। ইউ ইনভার্স এ ইউ বলাও যা, ইউ ড্যাগার এ ইনটু ইউ বলাও তাই ইউনিটারি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, বিকজ দি ম্যাট্রিক্স ইউ ইজ ইউনিটারি, ইউ ইনভার্স ইজ সেম অ্যাজ ইউ ড্যাগার, হারমাইশিয়ান কনজুগেটটা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে সমান, সেই জন্য এটা বলা যায়।
এটাই ডেফিনিশন অফ ইউনিটারি ট্রান্সফরমেশন। এর সাথে রিলেটেড একটা প্রবলেম দেখো, যদি কোনো একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্সের ইউনিটারি ট্রান্সফরমেশনের কথা কনসিডার করি, যদি কোনো একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্সের ইউনিটারি ট্রান্সফরমেশনের কথা কনসিডার করি, জাস্ট একটু একটু হোল্ড করো, একটু hold করো। একটু একটু হোল্ড করো, একটু একটু হোল্ড করো, হ্যাঁ, আসছি আমি। ওকে, চলো। তো এখানে যেটা বলছিলাম যে ইউনিটারি ট্রান্সফরমেশনটা যদি আমরা একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্সের করি, তাহলে সেটা হারমাইশিয়ানই থাকবে। অর্থাৎ যদি এখানে দেখছো যে এ ম্যাট্রিক্সটা হারমাইশিয়ান হয়, তাহলে দি ম্যাট্রিক্স বি উইল অলসো বি হারমাইশিয়ান। এ ম্যাট্রিক্সটা হারমাইশিয়ান হলে বি ম্যাট্রিক্সটাও হারমাইশিয়ান হবে। দেখো এটাকে কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি। লেট আস কনসিডার এ হারমাইশিয়ান ম্যাট্রিক্স এ, অর্থাৎ এ ড্যাগার হারমাইশিয়ান কনজুগেট ইজ সেম অ্যাজ দি ম্যাট্রিক্স ইটসেলফ, এ ড্যাগার ইকুয়ালস টু এ। এবার কনসিডার দি ইউনিটারি ট্রান্সফরমেশন, ইউ ডিফাইন দি ম্যাট্রিক্স বি such that b equals to u inverse au, b equals to a inverse au, or u dagger a into u being a unitary matrix, u dagger equals to I, or u inverse equals to u dagger। তো বি সমান দিস ইউ ড্যাগার এ ইউ। এবার বোথ সাইডে হারমাইশিয়ান কনজুগেট নাও, কনজুগেট নিলে কি পাবে, ইউ ড্যাগার এ ড্যাগার, ইউ ড্যাগার এ ড্যাগার, কনজুগেট অফ দি কনজুগেট ম্যাট্রিক্স। সেটা করে কি আমরা অরিজিনাল ম্যাট্রিক্স ইউ পাবো। তাহলে দেখতে পাচ্ছ যে এট দি এন্ড উই হ্যাভ বি ড্যাগার ইকুয়ালস টু বি, বি ড্যাগার সমান ইউ ড্যাগার এ ইন্টু ইউ, দ্যাট ইজ সিম্পলি বি। তাহলে বি ড্যাগার যদি বি হয়, কনক্লুশন হচ্ছে বি ম্যাট্রিক্সটাও হারমাইশিয়ান। আমরা যদি এ ম্যাট্রিক্সটাকে হারমাইশিয়ান বলি, তাহলে তার ইউনিটারি ট্রান্সফরমেশন করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে বি ম্যাট্রিক্স, সেটাও হারমাইশিয়ান হবে। ওকে, আরেকটা প্রবলেম, সেটাও রিলেটেড টু দিস ইউনিটারি ট্রান্সফরমেশন প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এটা, দি নর্ম অফ এ ম্যাট্রিক্স রিমেইনস আনচেঞ্জড আন্ডার দি ইউনিটারি ট্রান্সফরমেশন। নর্ম বলতে কি বোঝায় সেটা আমি আগে ডিফাইন করলাম। ওই একদম প্রথমেই এক্স ড্যাগার এক্স এরকম ভাবে যখন ডিফাইন করলাম, সেখানে নর্ম বলতে কি বোঝায় বললাম। এক্স ড্যাগার এক্স বেসিক্যালি নর্মকে রিপ্রেজেন্ট করে। ঠিক একই রকম ভাবে ইউ হ্যাভ এ ম্যাট্রিক্স এ, ইউ হ্যাভ এ ম্যাট্রিক্স এ অর ইউ হ্যাভ এ ম্যাট্রিক্স বি, তাহলে এ ড্যাগার এ বা বি ড্যাগার বি, এই জিনিসটাকে ম্যাট্রিক্সটা নর্ম বলা হয়, এ বা বি ম্যাট্রিক্সের নর্ম বলা হয়। তো আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সের ইউনিটারি ট্রান্সফরমেশনের কথা কনসিডার করি, তাতে করে নর্মটা একই রকম থাকবে। Let B equals to U inverse A into U, where U is a unitary matrix. U dagger U or U dagger equals to identity matrix, that is U inverse equals to U dagger. Now B dagger equals to this U inverse A U dagger, অর্থাৎ এটাকে এরকম ভাবে লিখতে পারো, ইউ ড্যাগার এ ড্যাগার ইউ। এবার এই প্রোডাক্টটা নিয়ে দেখো, বি ড্যাগার বি, বি ড্যাগার বি, বি হচ্ছে এইটা আর বি ড্যাগার সমান এইটা, এই দুটো প্রোডাক্ট নিয়ে দেখো, প্রোডাক্ট নিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করো। ডিটারমিনেন্ট নাও বোথ সাইডে, ডিটারমিনেন্ট নিলে কি হবে, ইউ ড্যাগার ডিটারমিনেন্ট এ ড্যাগার ইউ ডিটারমিনেন্ট। এই যে ইউ ড্যাগার ডিটারমিনেন্ট আর ইউ ডিটারমিনেন্ট, সেটাকে রিরাইট করতে পারো অ্যাজ ইউ ড্যাগার ইনটু ইউ ডিটারমিনেন্ট, যেটা কিনা বেসিক্যালি আই আইডেন্টিটি, because you are considering the unitary transformation, u being the unitary matrix। তাহলে we see that b dagger b determinant is same as a dagger a determinant।
that is the norm of the matrix remains invariant under the unitary transformation. ঠিক আছে, এটা বুঝতে পারো অসুবিধা হলো? বলো কৌশলী, বলো। না স্যার, ঠিক আছে। সবারই এই ট্রান্সফরমেশন নিয়ে যেগুলো বলার ছিল সেগুলো শেষ। হ্যাঁ, এবার আমরা দেখবো যে কিভাবে একটা ম্যাট্রিক্সের পাওয়ারকে ইভ্যালুয়েট করতে হয়। ধরো তোমার এইরকম একটা ম্যাট্রিক্স রয়েছে, কি বলি, ম্যাট্রিক্সটা ধরো তোমার এইরকম a equals to 2 minus 1 3 minus 2, এইটা হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমাকে যদি a স্কয়ার বলতে বলা হয়, ইউ ক্যান ক্যালকুলেট, রাইট? যদি তোমাকে a কিউব ক্যালকুলেট করতে বলা হয়, ইউ ক্যান ক্যালকুলেট, বাট যদি a50 ক্যালকুলেট করতে বলা হয়, কিভাবে ক্যালকুলেট করব? a স্কয়ার, a কিউব, a4 এইগুলোকে সহজেই ক্যালকুলেট করে ফেলা যায়, কিন্তু যদি আমাদের খুব হায়ার পাওয়ার ইভ্যালুয়েট করতে হয় তাহলে কিভাবে করব, সেটার একটা জেনারেল প্রসিডিওর, জেনারেল মেথড আমরা এখানে ডিসকাস করছি। হাউ টু ইভ্যালুয়েট দি পাওয়ার অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের পাওয়ারকে কিভাবে ইভ্যালুয়েট করা যায় সেটা কিন্তু এই রিলেটেড টু দি আইগেন ভ্যালু প্রবলেম বা ডায়াগোনালাইজেশন প্রবলেম বা সিমিলারিটি ট্রান্সফরমেশন প্রবলেম, হ্যাঁ, এইগুলোর উপর বেস করে এই জিনিসটাকে ডিসকাস করা আছে। ধরো তোমার কোন একটা ম্যাট্রিক্স এ, তাহলে তার ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি হবে আমরা জানি, সেই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ডি, such that S inverse A into S equals to D। যদি কোন একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে, তার ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে বের করে ফেলতে পারি as S inverse A into S equals to D, or A equals to SD into S inverse, A সমান SD into S inverse লেখা যায়। এটা কিভাবে করেছি বুঝতে পেরেছো? জাস্ট এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বাম দিক থেকে S দিয়ে মাল্টিপ্লাই করো, ডান দিক থেকে S ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলেই A সমান S ইন্টু ডি ইন্টু S ইনভার্স এইটা পাওয়া যাবে। এখন এই যে রিলেশনটা, এই রিলেশনটা যে কোনো একটা ফাংশন অফ ম্যাট্রিক্স তার জন্য হোল্ড করে। অর্থাৎ আমি এই এ ম্যাট্রিক্সটাকে তার কোন একটা ফাংশন এফ অফ এ এইটা দিয়ে রিপ্লেস করতে পারতাম। অ্যাকর্ডিংলি এই ডি ম্যাট্রিক্সটাকে ফাংশন অফ ডি সেইভাবে রিপ্লেস করতে হতো, আর কি সিমিলার ফাংশন দিয়ে রিপ্লেস করতে হতো। ft is similar function of the matrix of the diagonal matrix D। তাহলে এইটাকে আমরা রেডিলি এইরকম ফর্মে লিখে ফেলতে পারি, যদি f of a এইটা a টু দি পাওয়ার n হয়, তাহলে f of d টা কি হবে? f of d টা হবে d টু দি পাওয়ার n। f of a টা যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে f of d টা d টু দি পাওয়ার n হবে। অর্থাৎ a টু দি পাওয়ার n is simply equal to s into d to the power n into s inverse। দেখো এইরকম ভাবে এই ফর্মুলাটা যদি ইউজ করি, এই ফর্মুলাটা দিয়ে আমাদের কিন্তু যে কোনো পাওয়ার ক্যালকুলেট করে ফেলাটা সহজ। এখানে কিন্তু শুধুমাত্র তোমাকে ডায়াগোনাল যে ম্যাট্রিক্সটা তারই nth পাওয়ারটাকে ইভ্যালুয়েট করতে হচ্ছে, আর তার পাশাপাশি একটা সিম্পল প্রোডাক্টকে বের করতে হচ্ছে, s ইন্টু ডি টু দি পাওয়ার n ইন্টু s ইনভার্স। এই এ ম্যাট্রিক্সটাকে কিন্তু n টাইমস মাল্টিপ্লাই করতে হচ্ছে না। এটা বলতে পারবে যে হোয়াই ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড আউট ডি টু দি পাওয়ার n, ডি টু দি পাওয়ার n এইটাকে বের করে ফেলাটা সহজ কেন বলতে পারবে? স্যার ডি তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেজন্য এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে ডি টু দি পাওয়ার n সমান কি হবে? স্যার ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো তার প্রোডাক্ট, ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো তার প্রোডাক্ট হবে। প্রোডাক্ট মানে, আচ্ছা আমি একটা একটা লিখছি, সেটা থেকে বলো। ধরো ডি ইকুয়ালস টু ল্যামডা 1 0 0 0 ল্যামডা 2 0 0 0। স্যার এলিমেন্ট গুলো nth পাওয়ারের রেজড হয়ে যাবে। এইটা যদি তোমার ডি হয়, এটা যদি ডি হয়, আচ্ছা এটাকে এন না বললে, এক মিনিট, এটাকে এন না বলে আমি সে ধরো পি বললাম, কেমন? ধরো ম্যাট্রিক্সের অর্ডারটা পি। এবার যদি ডি টু দি পাওয়ার এন বলি, সেইটা কত হবে বলো তো? ডি টু দি পাওয়ার এন ক্যালকুলেট করে দেখতে পারো, ওই ল্যামডা 1 টু দি পাওয়ার n। হ্যাঁ, ল্যামডা 1 টু দি পাওয়ার n, ল্যামডা 2 টু দি পাওয়ার n,
এরকম ভাবে ল্যামডা পি টু দি পাওয়ার এন, অর্থাৎ ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের nth পাওয়ার, সেইটাই বেসিক্যালি তোমার ডি টু দি পাওয়ার এন এইটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে বুঝতে পারছো যে এ টু দি পাওয়ার এন এইটা বের করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট কনভেনশনাল টেকনিক ফলো করে। এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এরকম করে এ টু দি পাওয়ার এন বের করাটা ডিফিকাল্ট। বাট হোয়াট হ্যাপেন্স ইফ উই ইউজ দিস রিলেশন, the algebraic task becomes very much simplified. D to the power n টা simply lambda 1 to the power n, lambda 2 to the power n, like this lambda p to the power n। তাহলে আমাদের বেসিক্যালি কোনো একটা ম্যাট্রিক্স যেটা দেয়া রয়েছে তাকে ডায়াগোনালাইজ করতে হবে এবং পাশাপাশি তোমার এই ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্স এস বের করতে হবে, এস ইনভার্স বের করতে হবে, করার পর এই প্রোডাক্টটাকে ইভ্যালুয়েট করতে হবে। হ্যাঁ, এস ইন্টু ডি টু দি পাওয়ার এন ইন্টু এস ইনভার্স, এই প্রোডাক্টটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা প্র্যাকটিসের জন্য যে কোনো ম্যাট্রিক্স নিয়ে করে দেখতে পারো। এখানে একদম সিম্পল একটা এক্সাম্পল রয়েছে যেটা ডায়াগোনালাইজ আমরা অলরেডি করে এসেছি প্রবলেম নাম্বার 10 এ। a equals to 2 minus 1 3 minus 2 এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, ইউ হ্যাভ টু ডিটারমাইন a টু দি পাওয়ার 50। তো এই ম্যাট্রিক্সটা দেখবে প্রবলেম নাম্বার 10 এ কোষে দেওয়া রয়েছে। এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে -1 0 0 1, আর করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো কি হয়? করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো হয় 1 3 আর 1 1, অর্থাৎ ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্সটা এইরকম 1 1 3 1 এইরকম হবে। রেডিলি আমরা ইনভার্স ম্যাট্রিক্সটাকে বের করে ফেলতে পারি। ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে -12 1 3 -1 1। তাহলে আমাদের কাছে কি এখন ডি ম্যাট্রিক্সটা রয়েছে, এস ম্যাট্রিক্স রয়েছে আর এস ইনভার্স ম্যাট্রিক্স রয়েছে। তাহলে এ ম্যাট্রিক্সের যে কোনো পাওয়ারকে আমরা রেডিলি বের করে ফেলতে পারি। হ্যাঁ, এস ম্যাট্রিক্সটা যে কোনো পাওয়ারকে আমরা এ ম্যাট্রিক্সের যে কোনো পাওয়ারকে আমরা বের করে ফেলতে পারি। এখানে আমাদের এ টু দি পাওয়ার 50 বের করতে বলেছে, তাহলে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এই যে এস ইনভার্স ইন্টু ডি টু দি পাওয়ার 50 ইন্টু ইয়োর এ কি বলো ইন্টু এস। এখন খেয়াল করে দেখো এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স তার 50 পাওয়ার -1 টু দি পাওয়ার 50 নিলে কত হয়? +1, 1 টু দি পাওয়ার 50 সেটা নিলেও +1। তাহলে পরের স্টেপটা হবে এইরকম। এবার তুমি এইটা আর এইটাকে মাল্টিপ্লাই করে দেখো, আলটিমেটলি দি ভ্যালু ইজ 1001 1001। হ্যাঁ, এরকম একটা ভ্যালু হবে। যদি পাওয়ারটা 49 ক্যালকুলেট করতে বলতো তাহলে কিন্তু এই এলিমেন্টটা সেক্ষেত্রে -1 হতো এবং তোমাকে ভ্যালুটা আবার আলাদা করে ক্যালকুলেট করতে হতো। তো দিস ইজ দি টেকনিক। হ্যাঁ, কোন একটা ম্যাট্রিক্সে যদি যে কোনো পাওয়ারকে বের করতে বলে, দি ফার্স্ট স্টেপ ইজ টু ডায়াগোনালাইজ দি ম্যাট্রিক্স। এইটা ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে বের করে ফেলো, ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্স এসটাকে বের করে ফেলো, তার ইনভার্স ম্যাট্রিক্স এস ইনভার্সটা বের করে ফেলো। এবার ইউজ দি রিলেশন এস ইনভার্স, এইটা বোধহয় লেখাটা একটু ভুল হয়েছে এখানটায়, এটা এস ইনভার্স আর এইটা হবে তোমার এস, এই জিনিসটা হবে না আর কি। হ্যাঁ, এস ইনভার্স ডি টু দি পাওয়ার 50 ইন্টু এস, এই রিলেশনটাকে ইউজ করে আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারি নাকি না? এইটাই ছিল বোধহয়, না আমি ভুল বললাম? আগে 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 কোনটা? আগে হচ্ছে তোমার এস, আগে এস তারপর এস ইনভার্স, ঠিকই ছিল বুঝলে। এখানে যেটা লেখা আছে সেটা ঠিকই লেখা আছে, আমি ভুল বলছিলাম। বোধহয় বসানোটাতে ভুল আছে, অর্ডারিংটাতে ভুল আছে। এই জিনিসটা এই ম্যাট্রিক্সটা তো তোমার এস ইনভার্স, এই ম্যাট্রিক্সটাকে তাহলে এই জায়গাতে বসাতে হবে, আর এই যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটাকে এখানে বসাতে হবে। দেখো বসিয়ে দেখো তোমার ভ্যালুটা একই রকম আসছে কিনা, নাও আসতে পারে, কমিউনিটি নাও হতে পারে, হবে নাই বা কেন? এস ইনভার্স ইনটু এস, আর মানে এটা সুবিধাটা হচ্ছে এখানে যে তুমি এই যে 1001 পেয়ে গেছো না, ডি টু দি পাওয়ার 50 আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেছো, কাজে কি পড়ে রয়েছে? ডি টু দি পাওয়ার 50টা এই প্রবলেমে আইডেন্টিটি ম্যাট্রিক্স, কাজে তোমার কি পড়ে রয়েছে? এস ইনটু এস ইনভার্স, সেটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়। কি আছে? স্যার বলছি একটু আগে থেকে বলবেন। কোন জায়গাটায় বলো, কোন জায়গাটা থেকে বলবো? বলো বলো কোন জায়গাটা থেকে? হ্যাঁ বলছি, আমার মাঝখানে কানেকশনটা চলে গেছিল, ওই জন্য। এইখানে এটা এই সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম হবে? এই যে এই ফাংশনটা এসেছে -1 0 0 1, এটা
তাহলে তাহলে কি বুঝলে, ডি টু দি পাওয়ার 50 যেটা বললাম, ডিটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা কিনা এরকম ফর্মে থাকবে, λ1 0, তারপরে 0 λ2 এইরকম এরকম ফর্মে থাকবে। ডি টু দি পাওয়ার n যদি নাও তাহলে λ1 টু দি পাওয়ার n, λ2 দি পাওয়ার n এরকম ফর্মে থাকবে। তাহলে সবসময় -1 0 0 1 এরকম কেন থাকবে? আচ্ছা, আচ্ছা বুঝেছি। আর কারো কোনো কোয়েশ্চেন বলো? এই ধরনের প্রবলেম গুলো কম্পিটিটিভ এক্সামে থাকে আর কি। হ্যাঁ, টিআইএফআর বা এগুলো যখন করে বিএসসি একদম শেষে ফাইনাল সেমিস্টারে কমপ্লিট করবে, সেখানে এই ধরনের প্রবলেম থাকে। কোন একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তার সে একটা খুব হায়ার পাওয়ার ক্যালকুলেট করতে বলা হলো। পারবে করতে নিশ্চয়ই। এবার আমরা লাস্ট যে টপিকটা সেটাতে যাচ্ছি। হ্যাঁ, লাস্ট টপিকটা দেখবে খুব ভালোভাবে, এটা সব বইতে পাবে না। আমার যে নোটটা রয়েছে এটা ফলো করতে পারো, আর অল্টারনেটিভলি তোমার এটা বোধহয় ওই দাস ভার্মা বা রাজপুতের বইতে আছে, দেখতে পারো ওখান থেকে। এখানে যে প্রবলেমটা বলা হচ্ছে সেটা বা অ্যাপ্লিকেশন বলতে পারো, এখানে যে অ্যাপ্লিকেশনটা আমরা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে এইরকম যে তোমার একটা লিনিয়ার কাপেলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে ফার্স্ট অর্ডার লিনিয়ার কাপেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে। তো সেই ইকুয়েশনটাকে আমরা সেই ইকুয়েশন গুলোকে কিভাবে সলভ করবো? তোমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায় জানো? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলো। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনগুলোকে বলা হয়? স্যার একবার ডেরিভেটিভ করলে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা এক্সাম্পল দিতে পারবে ফিজিক্সে পড়েছে? হ্যাঁ স্যার, ওই সিম্পল হারমোনিক মোশনই তো ছিল স্যার। স্যার ওই যে dy বাই dx প্লাস kx। মানে ও যেটা বললো সেটা ঠিক ফার্স্ট অর্ডার সিম্পল হারমোনিক ইকুয়েশন, এতে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে না, মানে তার আগেরটাতে বলের ঠিক আছে। অন্য কেউ জানো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফিজিক্সে একটা এক্সাম্পল দিতে পারবে? রেডিও অ্যাক্টিভ ডিকে ল মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ dn বাই dt, ওটাও তো হ্যাঁ। dn dt equals to minus lambda n, রাইট? এটা একটা কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার কেন বলছি? লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? অর্ডার 1 স্যার। অর্ডারটা হচ্ছে 1। কিসের অর্ডার বলো? অর্ডারটা তো 1, সেই জন্যই তো ফার্স্ট অর্ডার। Order is 1, that is why it is first order. What is meant by linear? হ্যাঁ, তুমি একটু থামো, অন্যদেরকে বলতে দাও। তুমি আগে সঠিকভাবে করো, তারপরেই বলো আর কি। অন্যদেরকে একটু বলতে দাও। বলো, কেউ বলতে পারবে? বলো দেবীকা। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি লিনিয়ার? এখানে যে ইকুয়েশনটা লিখেছি এই ইকুয়েশনটা কি লিনিয়ার? কেন লিনিয়ার বলছি? স্যার যার ডেরিভেটিভ করছি মানে এনটার পাওয়ারটা 1, একদমই তাই। এখানে যে ভেরিয়েবলটা আছে, এখানে যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলের পাওয়ারটা 1। শুধু তাই নয়, এর যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তার পাওয়ারটাও দেখো 1। হ্যাঁ, ইনফ্যাক্ট এই প্রবলেমটা ভেরি সিম্পল একটা ইকুয়েশন। তো কারেক্টলি আর কি, যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে বোঝাচ্ছে যে ডেরিভেটিভটা, যে ভেরিয়েবলটা নিচ্ছি সেই ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ প্রত্যেকের পাওয়ারটা 1। যে আমরা ভেরিয়েবলটা নিয়েছি এখানে যেমন ইন, এবং তার ডেরিভেটিভ dn dt এর পাওয়ারটা 1, সেই জন্য এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন বলছি?
অন্য কেউ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন বলছি? সুকন্যা আছো? সুকন্যা বা অঙ্কিতা হ্যাঁ স্যার। রেসপন্ড করো একটু, বলো কেন এটাকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছি? কিন্তু শুধু টি এর ফাংশন, সেই জন্য বলো। এখানে n হচ্ছে শুধুমাত্র টি এর ফাংশন। হ্যাঁ, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, এখানে যে এনটা বলছি এনটা বেসিক্যালি কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? এই এনটা শুধুমাত্র টি এর ফাংশন, এনটা শুধুমাত্র টি এর ফাংশন। হ্যাঁ, এন ইজ ফাংশন অফ টি অনলি। কাজেই এখানে যে ডিএন ডিটি সেটা কি বেসিক্যালি তোমার অর্ডিনারি ডেরিভেটিভ। অর্ডিনারি ডেরিভেটিভ আরেকটা টাইপ হয় যেটাকে পার্শিয়াল ডেরিভেটিভ বলা হয়। যদি কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সেটাকে আমরা সেক্ষেত্রে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ নিতে হয়। হ্যাঁ, সে ধরো তোমার এফটা যদি তোমার এক্স আর ওয়াই এর ফাংশন হয় তাহলে আমরা ডেল এফ ডেল এক্স ক্যালকুলেট করতে পারি, ডেল এফ ডেল ওয়াই ক্যালকুলেট করতে পারি। এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন এইটা শুধুমাত্র একটা প্যারামিটার, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি এর ফাংশন। কাজেই ডিএনডিটি এটা বেসিক্যালি অর্ডিনারি ডিফারেন্সিয়াল কে রিপ্রেজেন্ট করছে। তো এখন যেটা বলতে চাইছি সেই ইকুয়েশনটা কি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এতগুলো কথা এখানে বলা হলো। আরেকটা বোধহয় জিনিসটা আমি মিস করলাম, লিনিয়ার, ফার্স্ট অর্ডার, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা কথাকে মিস করেছি, কাপেলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই কথার মানে কি বলতে চাইছি সেটা আমরা এই এক্সাম্পলটা দিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। হ্যাঁ, কাপেলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বলতে চাইছি, এই দুটো ইকুয়েশনের দিকে তাকাও। একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y1, আরেকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y2। এরা প্রত্যেকেই সিঙ্গেল ভেরিয়েবল টি এর ফাংশন, এরা প্রত্যেকেই সিঙ্গেল ভেরিয়েবল টি এর ফাংশন। একটা ভেরিয়েবল y1 আর একটা ভেরিয়েবল হচ্ছে y2, এরা প্রত্যেকেই সিঙ্গেল ভেরিয়েবল টি এর ফাংশন। তো এই দুটো ইকুয়েশনের দিকে তাকাও, y1 প্রাইম টি, y1 প্রাইম মানে কি, y1 প্রাইম মানে বেসিক্যালি y প্রাইম মানে ডিওয়াই ডিটি, যেমন এখানে y প্রাইম মানে ডিওয়াই ডিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে বোঝানো হচ্ছে। তো ডিওয়াই ডিটি dy1 dt সমান a11 y1 প্লাস a12 y2, আর dy2 dt সমান a21 y1 প্লাস a22 y2। বুঝতে পারলে? এই এই যে দুটো ইকুয়েশনকে দিয়েছি, এই যে দুটো ইকুয়েশনটা আমি এখানে লিখেছি, দুটো ইকুয়েশনই লিনিয়ার ইকুয়েশন। সবাই কনভিন্সড? এই দুটো ইকুয়েশনই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সবাই কনভিন্সড? হ্যাঁ স্যার। কেন কেন বলছি লিনিয়ার, খেয়াল করে দেখো, y1 y1 y2 y1 y2 এবং y1 প্রাইম y2 প্রাইম প্রত্যেকের পাওয়ার 1। এই ইকুয়েশনে দেখো প্রত্যেকের পাওয়ার 1, কাজে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার কেন বলছি, ফার্স্ট অর্ডার কেন বলছি তার কারণ এখানে তোমার সিঙ্গেল ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে, দ্যাট ইজ ওয়াই দে আর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি কেন সেটাও পরিষ্কার, তার কারণ দুটো ভেরিয়েবলেরই, দুটো ভেরিয়েবল সিঙ্গেল ভেরিয়েবল টি এর ফাংশন, y1 এবং y2 দুটোই কিন্তু টি এর ফাংশন। ঠিক আছে, y1 y2 দুটোই বেসিক্যালি টি এর ফাংশন। কাজেই এই কথাগুলো পরিষ্কার, লিনিয়ার, ফার্স্ট অর্ডার, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওয়াই দে আর কাপেলড, কেন কাপেলড বলছি একটু স্পেকুলেট করে বলো তো দেখি, কেন কাপেলড বলছি আমি, কেন কাপেলড বলছি? স্যার এই দুটো ইকুয়েশনের মধ্যে থেকে যে কোনো একটা ইকুয়েশন থেকে y1 এবং y2 দুটোর ভ্যালু সাইমালটেনিয়াসলি বের করা সম্ভব নয়। হ্যাঁ, প্রথম যে ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনে দেখো y1 এর পাশাপাশি y2 টাও অ্যাপিয়ার করছে, একইভাবে দ্বিতীয় ইকুয়েশনে y2 এর পাশাপাশি y1 টা অ্যাপিয়ার করছে। সেই জন্যই এই দুটো ইকুয়েশন কাপলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, দুটো ইকুয়েশনই দেখো শুধুমাত্র y1 y2 আলাদা আলাদা করে নেই, এটা কাপলড ফর্মে রয়েছে। এই জন্য স্যার এই কাপেলড এর ব্যাপারটা আরেকবার একটু বলবেন প্লিজ? হ্যাঁ, প্রথম ইকুয়েশনটার দিকে তাকাও, প্রথম ইকুয়েশনটাতে দেখতে পাচ্ছ যে y1 এর পাশাপাশি y2 ও রয়েছে, তাই না? y1 এর পাশাপাশি y2 ও রয়েছে, অর্থাৎ প্রথম ইকুয়েশনটা শুধু আমরা প্রথম ইকুয়েশনটাকে ইন্ডিপেন্ডেন্টলি সলভ করতে পারি না,
প্রথম ইকুয়েশনে যদি এই পার্টটা না থাকতো, দ্যাট উইল বি এ সিম্পল টাস্ক, তাই না? y1 প্রাইম সমান a11 y1t, আমরা y1 টাকে বের করে ফেলতে পারতাম। ঝামেলাটা বেড়ে গেছে বিকজ দেয়ার ইজ এ y2 ডিপেন্ডেন্স। এই y2 ডিপেন্ডেন্সটার জন্য ঝামেলাটা বেড়ে গেছে। প্রথম ইকুয়েশনে y1 এর পাশাপাশি y2 রয়েছে, দ্বিতীয় ইকুয়েশনটায় y2 এর পাশাপাশি এই y1 টার্মটাও রয়েছে। সেই জন্য এই দুটো ইকুয়েশনকে আমরা কাপলড ইকুয়েশন বলছি। তাহলে এখানে যে এক্সাম্পল দুটো দেখানো হয়েছে সেই দুটো ইকুয়েশন বেসিক্যালি লিনিয়ার কাপলড ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। এবং আমাদের এখানে টাস্কটা কি? আমাদের টাস্কটা হচ্ছে এই ইকুয়েশনকে, এই কাপলড ইকুয়েশন গুলোকে সলভ করে ফেলা ইউজিং দি ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথডটাকে কাজে লাগিয়ে আমরা এই ইকুয়েশন গুলোকে সলভ করে ফেলি। দেখো কিভাবে করা যায়। তো এই দুটো ইকুয়েশনকে আমরা এর ফর্মে লিখে ফেলি, ম্যাট্রিক্স ফর্মে লিখি। এই দুটো ইকুয়েশনকে যদি ম্যাট্রিক্স ফর্মে লেখা হয় তাহলে কেমন হবে দেখতে পাচ্ছ। দুটো ইকুয়েশনকে যদি ম্যাট্রিক্স ফর্মে লেখা হয় তাহলে আমরা এইভাবে লিখে ফেলতে পারি y1 প্রাইম y2 প্রাইম, এটা কি বেসিক্যালি তোমার লেফট সাইডটা, আর রাইট সাইডটা হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট, একটা কলাম ম্যাট্রিক্স আর আরেকটা হচ্ছে তোমার স্কয়ার ম্যাট্রিক্স, যার অর্ডারটা হচ্ছে 2। তো সেটাকে আমরা অ্যাব্রিভিয়েট করেছি অ্যাজ y প্রাইম সমান a ইনটু y। এই যে সেকেন্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এই সেকেন্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্সটাকে a ম্যাট্রিক্স দিয়ে ডিনোট করা হয়েছে। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা বেসিক্যালি a, এরকম ভাবে আমরা ডিনোট করেছি। যাই হোক, এখন যে কোনো ইকুয়েশন সলভ করতে গেলে ডিটারমিনিস্টিক সলিউশন যদি পেতে হয় তাহলে আমাদের ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকতে হবে। তো এখানে ধরো বলা আছে যে y1 এর ভ্যালুটা c1, y2 এর ভ্যালুটা c2 at time t equals to 0। at time t equals to 0 বা at t equals to 0 y1 সমান c1, y2 সমান c2। অর্থাৎ y0, এই যে ক্যাপিটাল Y লিখেছি ম্যাট্রিক্স ফর্মে, এটা তো t এর ফাংশন। y at t equals to 0 সেটা ধরো এই c1 c2 কলাম ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া যায়। তো হাউ টু সলভ সাচ ইকুয়েশন, কিভাবে ইকুয়েশন গুলোকে সলভ করা যায়, কি কি স্টেপস আমরা ফলো করব। ফার্স্ট ইউ হ্যাভ টু ডিটারমাইন দি আইগেন ভ্যালুজ অফ দি ম্যাট্রিক্স এ। এই যে ম্যাট্রিক্সটাকে আমি হাইলাইট করছি, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুজ গুলোকে বের করে ফেলো। এর পাশাপাশি আইগেন ভ্যালু গুলোর করেসপন্ডিং আইগেন ভেক্টরস x1 x2 এইগুলোকে বের করে ফেলো। এবার যদি এইগুলো তোমার থাকে λ1 λ2 x1 x2 যদি বের করে ফেলতে পারো তাহলে দি সলিউশন ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। সলিউশনটাকে এরকম ভাবে লিখে ফেলা যায়। কি লেখা আছে এখানে? সলিউশনটাকে লেখা আছে অ্যাজ yt সমান ai e to the power lambda I into t multiplied by xi। এটাই হচ্ছে তাহলে সলিউশন। আর yt সমান ai e to the power lambda I t into xi, এই যে সামেশনটা, এই সামেশনটার সাথে সমান। এক্ষেত্রে তোমার ম্যাট্রিক্সের অর্ডার যদি 2 হয় তাহলে আইটা উইল রান ফ্রম 1 to 2। এবার বাউন্ডারি কন্ডিশন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা তো সলিউশন, এটা সলিউশন, জেনারেল সলিউশন লিখলাম। এবার এখানে আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে বলে দিতে পারি তোমার আরবিটারি কনস্ট্যান্ট গুলোর ভ্যালুটা কত। এটাই হচ্ছে তোমার টেকনিকটা। প্রথম স্টেপ হচ্ছে যে তোমার ওই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস গুলোকে বের করো, বি ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো বের করো এবং করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো বের করে ফেলো। যদি এইগুলো পারো তাহলে সলিউশনটাকে এরকম ভাবে লিখে ফেলা যায়। ঠিক, ওকে। এবার একটা এক্সাম্পল নাও, সেই এক্সাম্পলটা নিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করো। ধরো এইরকম তোমার দুটো কাপলড ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে দেওয়া রয়েছে। হ্যাঁ, y1 প্রাইম সমান 2y1 প্লাস 3y2 আর y2 প্রাইম সমান 4y1 প্লাস y2, যেখানে y1 0 ইকুয়ালস টু 2 আর y2 0 ইকুয়ালস টু 1। y1 0টা 2 আর y2 0টা 1, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন যেটা বলছিলাম সেইটাকে বলে দেওয়া রয়েছে। এইটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে এই ইকুয়েশনের টার্মে লিখতে পারি লেফট সাইডে y1 প্রাইম y2 প্রাইম কলাম ম্যাট্রিক্স, আর রাইট সাইডে 2 3 4 1 এই স্কয়ার ম্যাট্রিক্স, যেটাকে আমরা a দিয়ে বলতে চাইছি, ডেসক্রাইব করতে চাইছি। and this is further multiplied by the column matrix y1 y2, or in other words it can be written as y prime সমান a into y। হয়েছে?
এবার কি বললাম, এই ম্যাট্রিক্সের তোমাকে আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর গুলো বের করতে হবে। এই ম্যাট্রিক্সটা যেটা দেখতে পাচ্ছ যে 2 3 4 1, এর আইগেন ভ্যালু গুলো তুমি জানো কত হয়, বের করতে পারো। আমি আর সেটা এখানে আলাদা করে দেখাচ্ছি না। আইগেন ভ্যালুজ হচ্ছে -2 আর +5। হ্যাঁ, আইগেন ভ্যালু গুলো হচ্ছে -2 আর +5। করেসপন্ডিং আইগেন ভেক্টর -2 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে এইটা, আর +5 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে এইটা। নর্মালাইজ ফর্মে রিপ্রেজেন্ট করার দরকার নেই, করতে পারো চাইলে, কিন্তু দরকার নেই। তাহলে জেনারেল সলিউশনটাকে কিভাবে লিখতে পারি? জেনারেল সলিউশন yt সমান যেমনটা বললাম ai ল্যামডা টু দি পাওয়ার ল্যামডা it ইনটু xi। yt মানে কত? y1 y2। এবার এইটাকে যদি ভেঙে নাও, ভেঙে নিয়ে লিখলে কি রকম হয়? এইটা তো তোমার একটা স্কেলার, এই যে এই পার্টটা তো একটা স্কেলার, xi টা হচ্ছে তোমার একটা আইগেন ভেক্টর কলাম ম্যাট্রিক্স। তো তাহলে এই সামেশনটা ইভ্যালুয়েট করলে কি দাঁড়ায়? a1 e টু দি পাওয়ার -2t ইনটু x1, এই জিনিসটা হচ্ছে x1, প্লাস a2 ইনটু e টু দি পাওয়ার λ2t ইনটু x2, এইটা হচ্ছে x2, এই জিনিসটা x1 আর এইটা হচ্ছে x2। এই যে টার্মটা, এটাকে যদি আমরা ভেঙে নিতাম, ভেঙে নিলে কি লিখতে পারতাম? a1 e টু দি পাওয়ার λ1t ইনটু x1 প্লাস a2 e টু দি পাওয়ার λ2t ইনটু x2, এরকম ভাবে লিখে ফেলতে পারতাম। সেটাই করা হয়েছে। এবার দেখো এই এই যে রিলেশনটা রয়েছে, এই রিলেশনটা থেকে তুমি বলতে পারো y1 সমান কত? y1 সমান হচ্ছে 3, এই যে মাল্টিপ্লাই করে নাও না, 3 ইনটু এইটা প্লাস a2 ইনটু e টু দি পাওয়ার 5 টু e টু দি পাওয়ার 5t। ঠিক একইভাবে y2 সমান কত এটাও বলে দিতে পারো। এরপর যদি আমরা t ইকুয়ালস টু 0 বসাই, t ইকুয়ালস টু 0 যদি বসাও এখানে এই দুটো ইকুয়েশনে t ইকুয়ালস টু 0 বসাও, বসিয়ে দেখো এরকম একটা রিলেশন পাবে। তোমাকে বলা আছে y1 0 সমান 2 আর y2 0 সমান 1। তো এই দুটো ইকুয়েশন সলভ করে তুমি a1 আর a2 এই আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে বের করে ফেলতে পারো। ভ্যালুগুলো কত দেখছো? 1 আর -2। আগে এটা আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে লেখা হয়েছিল, এই ইকুয়েশনে যখন a1 a2 লিখেছি আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে লিখেছি। বাট যদি ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেওয়া হয়, তাহলে a1 আর a2 স্পেসিফিক ভ্যালুকে আমরা বের করে ফেলতে পারি। সেই ভ্যালুগুলোকে বের করে ফাইনালি এই ইকুয়েশন আবার পুট করে দাও, a1 বসাও 1 আর a2 বসাও -1, তাহলে সলিউশনটা হবে এইটা। দেখো তাহলে এরকম ভাবে ম্যাট্রিক্স মেথডটাকে অ্যাপ্লাই করে আমরা এরকম লিনিয়ার কাপলড ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে ফেলতে পারি। দিস ইজ দি লাস্ট টপিক। হ্যাঁ, ম্যাট্রিক্সের বলো কোথাও অসুবিধা এই প্রবলেমটা? স্যার বলো। হ্যাঁ স্যার, বলছি যে যখন এ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টরগুলো বের করছি, তো সেক্ষেত্রে কি পরীক্ষার সময় আমাকে কি লিখে দিতে হবে যে আরবিট্রারি কনস্ট্যান্ট যেগুলো ধরছি ওগুলো ইকুয়াল টু 1? কোথায়, কোন জায়গাটায় বলো, আরেকবার বলো। আরবিটারি কনস্ট্যান্ট গুলো একটু না, আমি যখন ধরুন ওই করেসপন্ডিং আইগেন ভেক্টরগুলো যখন বের করছি যে 3a হ্যাঁ মাইনাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, গুড কোয়েশ্চেন। মানে তুমি এইটা ধরো এইরকম পেতে x2 যেটা, সেটা ধরো বি বি এইরকম পেতে, তো তুমি হ্যাঁ সেটাকে একদম তোমার ওই করে নাও আর কি, ইন্টিজার ফর্মে, বা তোমার ওই বিটাকে 1 ধরে নিয়ে ক্যালকুলেট করে দেখার কত হয়, কিছু যায় আসে না। কিন্তু তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি বি বি নিতেই পারতে, যদি বি বি নাও তাহলে কি হতো? a2 কনস্ট্যান্টের পরিবর্তে a2 প্রাইম বলতে, হ্যাঁ তাই না? তুমি ধরো হ্যাঁ এইটাকে তুমি বি বললে, আর তাহলে কি এইটাকেও বি বলতে হবে, হ্যাঁ রাইট? এবার তুমি এটাকে বি লেখো, এটাকে বি লেখো, তো সেই বিটাকে এটুর সাথে মাল্টিপ্লাই করে নাও না, নিয়ে a2 প্রাইম বলো, তাহলে তোমার a2 প্রাইমটা কত আসতো? -1 আসতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে সেই পেরেছি। জন্যই বললাম যে তুমি এটা নর্মালাইজ করতেও পারো, নাও করতে পারো। আচ্ছা স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? না, দেখো এই যে x2 টা লেখা হয়েছে ওই সাগ্নিক বোধহয় প্রশ্নটা করলে নাকি? হ্যাঁ সাগ্নিক স্যার, করলে? হ্যাঁ হ্যাঁ, স্যার, এই যে হ্যাঁ সাগ্নিকের প্রশ্নটা ছিল যে যখন আমরা আইগেন ভেক্টর বের করছি, আমরা তো এইরকম ভাবে শিখিয়েছি যে x2 টাকে এইরকম বি বি এইরকম ফর্মে লেখো, ঠিক আছে? এরকম ভাবে শিখিয়েছি না, তারপরে আমি কি নর্মালাইজ করে নিয়েছি। তো আমি এইখানে যখন এক্সাম্পলটা দেখালাম, সেখানে কিন্তু x2 টাকে 1 1 এইরকম ফর্মে নিলাম। আমি যেটা নিয়েছি x2 টাকে এরকম 1 1 ফর্মে নিয়েছি।
আমি যেটা স্যার বললাম এটা কি যে আপনি ভ্যালুটা এমনি লিখে দিয়েছেন এমনি আরবিটারি নাকি নরমালাইজ সেই ফর্মটা বার করে? সেই জায়গাটাতেই আসছি তুমি একটা কাজ করতে পারো, x2n সমান কত লিখে ফেলতে পারো, x2n সমান কত 1/√2 1 1। তো আমি এখানে যে x2 টা লিখেছি সেটাই নরমালাইজেশন কনস্ট্যান্টটা বাদ দিয়ে যেটা হয় সেটাকে লিখেছি। একইভাবে x1 বলতে যেটা লেখা হয়েছে নরমালাইজেশন কনস্ট্যান্টটা বাদ দিয়ে যেটা হয় সেটাকে। ঠিক আছে? ও মানে এই অঙ্কটা করার সময় নরমাল ওই না, আসছি দাঁড়াও, সেটাতে আসছি। নরমালাইজেশন কনস্ট্যান্টটা তুমি রেখেও করতে পারো, নরমালাইজ না করেও করতে পারো। নরমালাইজেশন কনস্ট্যান্টটা রেখেও করতে পারো, নরমালাইজ না করেও করতে পারো। সেটা কি বলতে চাইলাম, তুমি যদি এইটাকে বি বি x2 টা ধরো বি বি এইরকম ভাবে নিলে, তাহলে এই জায়গাটায় কি হতো, এইখানটায় বি হতো, এইখানটায় বি হতো, রাইট? এই দুটো জায়গাতে বি বি হতো, ঠিক তো? হ্যাঁ স্যার। এবার তুমি এইটাকে মাল্টিপ্লাই করো না, এখান থেকে বিটা কমন নিয়ে নিতে পারতে, এই যে টার্মটা এটাকে কমন, এখান থেকে বিটা কমন নিয়ে কি লিখতে পারতে, a2 ইন্টু বি e⁵ 1 1 এইরকম ভাবে বলতে পারতে। হয়েছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার a2 ইন্টু বি এটা তো একটা কনস্ট্যান্ট, তো সেইটাকে হ্যাঁ। তুমি a2 প্রাইম বলো, a2 প্রাইম বলো। অর্থাৎ আচ্ছা। এখানে যেটা a2 লিখেছো তুমি সেটাকে a2 প্রাইম দিয়ে দেখাও, এটাকে a2 প্রাইম দিয়ে দেখাও। এবার অ্যাট দি এন্ড তুমি দেখবে a2 প্রাইম সমান কত, -1। কাজেই অ্যাকচুয়াল সলিউশন যেটা সেটা একই রকম থাকে। তুমি নরমালাইজেশন কনস্ট্যান্ট দিয়ে করতে পারো, নরমালাইজ না করে করতে পারো, নরমালাইজেশন কনস্ট্যান্টটাকে পুরোপুরি বাদ দিয়েও করতে পারো। ইউ উইল হ্যাভ দি অ্যান্সার ইউনিক অ্যান্সার হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝেছি। এইটাই। আর কারো কোনো কোয়েশ্চেন বলো? এটা কিন্তু একটা স্পেশাল টপিক আর কি, এটা আগে মানে আগের কারিকুলামে ছিল না, পুরানো কারিকুলামটাতে এই টপিকটা ছিল না, সিবিসিএস কারিকুলামে এই টপিকটাকে ঢোকানো হয়েছে। বলো যদি আরো কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, এটা নিয়ে তাহলে আর কোনো স্যার প্রশ্ন নেই? বলো স্যার বলো। বলছি এর আগের দিন আমরা যে ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্স যেটা ক্যালকুলেট করলাম, তাহলে সেই ক্ষেত্রেও তো এটাকে b=1 তো ওখানে তাহলে ধরে নিতে হবে। যখন আরেকবার আমি বলো। আইগেন ভেক্টর গুলো যখন আমি বের করব ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্স তৈরি করার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আইগেন ভেক্টর গুলো যখন বের করবে ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্সটা তৈরি করার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে ঠিকই, মানে আমি এক্সপেক্ট করেছিলাম এই কোশ্চেনটা কেউ করবে, তোমরা ডায়াগোনালাইজেশন নিয়ে এতগুলো কথা বললাম, কেউ বললে না। হ্যাঁ ঠিকই, আমি বুঝতে পেরেছি তুমি কোনটা বলতে চাইছো। সেখানে তোমার প্রশ্নটা হচ্ছে যে এস ম্যাট্রিক্সটাকে কেমন নেব। হ্যাঁ ন্যাচারালি নরমালাইজেশন কনস্ট্যান্টটা যদি রাখি তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলো ডিফার করবে, ঠিকই তো? ডায়াগোনাল এলিমেন্ট গুলো ডিফার করবে। এখানে জেনারেলি যে অ্যাপ্রোচটা ফলো করা হয়, ডায়াগোনালাইজ করার সময় যে এস ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করা হয় না, এই যে রিলেশনটা আমরা ইউজ করি, এখানে এস ম্যাট্রিক্সটা কেমন নেওয়া হয়, সে x1 x2 লাইক দিস, তারপরে x1 প্রাইম x2 প্রাইম লাইক দিস, তারপর x3 প্রাইম, সরি x1 ডাবল প্রাইম x2 ডাবল প্রাইম লাইক দিস, এরকম ভাবে তো আমরা লিখি। এই যে হ্যাঁ জিনিসটা, এটা কি তোমার প্রথম আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর, এটা তারপর আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর এন্ড সো হ্যাঁ অন। তো হ্যাঁ এইখানে x1 x2 x3 যখন নেবে, একটা সাজেশন হচ্ছে যে তুমি নরমালাইজ করার পর নরমালাইজেশন কনস্ট্যান্ট বাদ দিয়ে যেটা হয়, অর্থাৎ এই যে 1 1 বা ওইখানে দেখালাম -3 4 এইরকম ফর্মে নাও। এই যে আচ্ছা x1 টা বা x2 টা এইগুলোকে তুমি নরমালাইজ করার পর হ্যাঁ নরমালাইজেশন কনস্ট্যান্টটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেই রকম ফর্মে নাও। আচ্ছা কিন্তু এটা তুমি নাও করতে পারো, তুমি নরমালাইজেশন কনস্ট্যান্টটা নিয়েও করতে পারো। সেক্ষেত্রে ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো হবে সেইগুলো হ্যাঁ তোমার আইগেন ভ্যালুর একটা মাল্টিপল হবে। অর্থাৎ আমি λ1 জিরো জিরো λ2 এইরকম ফর্মে না পেয়ে আমি সে 3λ1 বা 5λ2 এইরকম ফর্মে পাবো। আচ্ছা আচ্ছা কিন্তু বুঝতে স্টিল পেরেছি। ইট উইল বি ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকবে। আচ্ছা আচ্ছা বুঝতে ডায়াগোনাল পেরেছি।
ম্যাট্রিক্স থাকবে, ম্যাট্রিক্সটা ডায়াগোনালি থাকবে। তুমি এই এস ম্যাট্রিক্সটাকে নর্মালাইজড ফর্মে নাও বা নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বাদ দিয়ে যেটা করে থাকে সেই রকম ফর্মে নাও, নিয়ে এই হ্যাঁ যদি প্রোডাক্টটা করো তাহলে দেখবে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা মানে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজ হচ্ছেই, এস ইনভার্স এ ইনটু এস, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্সই থাকছে, তবে হ্যাঁ এলিমেন্ট গুলো নট নেসেসারিলি ইকুয়াল টু দি আইগেন ভ্যালু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। এটাই। আর আর কোনো কোয়েশ্চেন? আগের দিনকে যেটা ওই বলছিলাম সেটা একটু কেউ স্টাডি করে দেখেছো টিএল চাবের বইটা থেকে? হ্যালো স্যার, হ্যাঁ বলো। একটা বলো অঙ্ক দেখছিলাম, বুঝতে হ্যাঁ, পারিনি। সেটা গ্রুপে পাঠিও। যেখানে তোমার এই প্রবলেম সেটে এটা এটা কিন্তু একটা জেনারেল অ্যাপ্রোচ ফলো করো আর কি। এটা আমি সবসময় এনকারেজ করি যে ধরো তুমি কোনো একটা প্রবলেম করতে পারছো না কিন্তু অন্য আরেকজন করতে পারছে, এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে পারো যে এটা পারছো না, আরেকজন যে পারছো সেটা করে দেখাতে পারো। মিউচুয়াল যে ডিসকাশন সেটা কিন্তু সবার জন্যই বেনিফিশিয়াল। এমনটা নয় যে আমাকেই সবগুলো করে দিতে হবে বা আমি সবগুলো করে দেবো, সবগুলো করে দেওয়া সম্ভব আমার পক্ষে, সেটা একেবারেই নয়। অনার্স লেভেলে তো একেবারেই সেটা ডিজায়ারেবল নয়। প্রবলেমগুলো নিজেদেরকেই সলভ করতে হবে। সাধারণভাবে আমি সেই প্রবলেমগুলোই ডিসকাস করি যে প্রবলেমগুলো কেউ পারোনি। একটা ডিসকাশন ক্লাস তো আমরা অ্যারেঞ্জ করব যেদিনকে এই ম্যাট্রিক্সের প্রবলেম সেটটা ডিসকাস করা হবে, সেই দিনকে আমরা যে প্রবলেমগুলো সবাই কেউই পারোনি সেই প্রবলেমগুলো ডিসকাস করবো। হ্যাঁ, বাকিগুলো কিন্তু নিজেদের মিউচুয়াল ডিসকাশনের মধ্যে সেগুলোকে ক্লারিফাই করে নেওয়ার চেষ্টা করো। ডাউট যদি থাকে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, সেটা তো আমরা ক্লারিফাই করবোই, কিন্তু মিউচুয়াল ডিসকাশনটা আমি সমানভাবে এনকারেজ করার চেষ্টা করি। এটা তোমাদেরই দেখবে সুবিধা হচ্ছে। যে বোঝাচ্ছ, বুঝতে পারা আর বোঝানো দুটোর মধ্যে একটা বিশাল বড় গ্যাপ রয়েছে। তুমি একটা প্রবলেমকে যখন বোঝাতে পারছো তখন তোমার কিন্তু লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট হয়েছে বলে ভাববে। যদি বোঝাতে না পারো তাহলে বুঝবে যে তুমি ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারোনি। সেই জন্য এই জিনিসটাকে এনকারেজ করা হয়। তো শুধু প্রবলেমটাকে এক্ষুনি আমি ডিসকাস করতে চাইছি না, তুমি গ্রুপে পোস্ট করো, যদি দেখো কেউ পারছে না তাহলে যেদিনকে ডিসকাশন ক্লাস থাকবে সেদিনকে আমরা ডিসকাস করতে পারি। আমি এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওই আগের দিনকে একটা কথা বললাম না যে তোমার ডায়াগোনাল একটা একটা ম্যাট্রিক্সকে যে সবসময় আমরা ডায়াগোনালাইজ করতে পারবো এমনটা নয়। এস ম্যাট্রিক্সটা তখনই কনস্ট্রাক্ট করা সম্ভব, ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্সটা তখনই কনস্ট্রাক্ট করা সম্ভব যদি আমরা দেখি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালুজ রয়েছে, তবেই এটা সম্ভব। যদি একটা ম্যাট্রিক্সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস আছে তবেই ডায়াগোনালাইজ করা সম্ভব। কোন একটা ম্যাট্রিক্সের যদি সমস্ত আইগেন ভ্যালু গুলোই আলাদা হয় সেটাকে আমরা নন ডিজেনারেট প্রবলেম বলে থাকি। একটা ম্যাট্রিক্সের একটা ধরো ম্যাট্রিক্স এ, হ্যাঁ, এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু সেইগুলো ধরো λ1 λ2 এটসেট্রা, অল আনইকুয়াল, প্রত্যেকটাই কিন্তু আনইকুয়াল, কোনোটা আরেকটার সাথে সমান নয়। এই যে জিনিসটা এইটাকে আমরা নন ডিজেনারেট বলি, নন ডিজেনারেট আইগেন ভ্যালুস, নন ডিজেনারেট আইগেন ভ্যালুস বলা হয়। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড যদি এই λ1 λ2 মধ্যে দুটো সমান হয়, এই আইগেন ভ্যালুগুলোর মধ্যে দুটো আইগেন ভ্যালু সমান হয় বা তার থেকে বেশি আইগেন ভ্যালু সমান হয়ে যায়, তাহলে সেটাকে ডিজেনারেট আইগেন ভ্যালুস বলা হয়। যদি দুটো আইগেন ভ্যালু সমান হয় তাহলে ডাবলি ডিজেনারেট বলা হয়। যদি তিনটে আইগেন ভ্যালু সমান হয় তাহলে বলা হয় থ্রিফোল্ড ডিজেনারেসি রয়েছে। যদি চারটে আইগেন ভ্যালু সমান হয় তাহলে ফোরফোল্ড ডিজেনারেসি রয়েছে, এন্ড সো অন। কতগুলো মানে কোন একটা প্রবলেম যেখানে অল আইগেন ভ্যালুজ আর আনইকুয়াল, এই নন ডিজেনারেট কেসে আমরা কিন্তু সব সময়ই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস পাবো। নন ডিজেনারেট কেসে সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস পাবো। ডিজেনারেট কেসে কিন্তু নট নেসেসারিলি আমরা লিনিয়ারলি আইগেন ভেক্টর পাবো। ডিজেনারেট যে কেসগুলো সেই কেসে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু গিভেন ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করে ফেলাটা সম্ভব নয়, সেই ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্সটা বের করাটা সম্ভব নয়। ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্স সেই প্রবলেমই এক্সিস্ট করে যেখানে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস রয়েছে। যদি নন ডিজেনারেট কেস হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকবে,
যদি তা না হয় তাহলে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর নাও থাকতে পারে বাট নাও থাকতে পারে। এইটা কি কেউ স্টাডি করেছো? টিএল চাও এর বইটা থেকে বলেছিলাম করতে, কেউ করেছো? অঙ্কিতা ফলো করতে পারছো? হ্যাঁ স্যার। করেছো, স্টাডি করেছো এটা? হ্যাঁ পড়ছিলাম, আর একটা সেই ম্যাথ ছিল ওখানে, সেই যেটাতে ল্যামডার মান মানে দুটো ইকুয়াল আসছিল 1, ওখানে এস ইনভার্সটা এক্সিস্ট করছিল না, ওর এস ইনভার্স মানে মড অফ এস এটা এটা বলা আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার 133 টিএল চাও। আর কেউ করেছো? আর কেউ? সার্নিক? স্যার দেখছিলাম কিন্তু এই টপিকটা পুরোটা দেখে ওঠা হয়নি, ওখান থেকে অনেকটা বড়। ওকে ওকে ওকে, আমি একটু একটু জাস্ট ডিসকাস করে দিচ্ছি, ডিপলি ডিসকাস করে দিচ্ছি, করে জিনিসটাকে বোঝানোর একটু চেষ্টা করছি। দেখো, ধরো তোমার এইরকম একটা ম্যাট্রিক্স রয়েছে -3 2 আর হচ্ছে -2 1, এইরকম একটা ম্যাট্রিক্স রয়েছে। এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো কি কি? এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো কি কি যদি ক্যালকুলেট করো দেখবে যে এই ম্যাট্রিক্সে দুটো আইগেন ভ্যালু -1। এখানে এই ম্যাট্রিক্সে যদি আইগেন ভ্যালু গুলো ক্যালকুলেট করো তাহলে দেখবে দুটো আইগেন ভ্যালুই হচ্ছে -1। তাহলে এই প্রবলেমটাকে আমরা কি প্রবলেম বলবো? আইগেন ভ্যালুস গুলো কি এখানে ডিজেনারেট, রাইট? আমরা এখানে তাহলে বলবো যে আইগেন ভ্যালু গুলো ডিজেনারেট। ক্লিয়ার? ম্যাট্রিক্সটার ডিজেনারেট আইগেন ভ্যালুস রয়েছে যেগুলো কিনা -1, আর দুটো আইগেন ভ্যালুই সমান -1। এখন তাহলে আইগেন ভেক্টর গুলো একটু বের করা যাক। আইগেন ভেক্টর যদি বের করতে হয় আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, ax λ ইনটু i ইনটু x, এইটার সাথে সমান। যদি এখান থেকে আমরা দেখি তাহলে দেখব যে এইরকম একটা রিলেশন পাওয়া যাচ্ছে, 2 মাল্টিপ্লাইড বাই x1 x2 ইকুয়ালস টু 0। এইগুলো তো তোমরা এক্সপার্ট হয়ে গেছো, এখন নিশ্চয়ই পারবে এগুলো করতে, আলাদা করে কিছু বলার নেই। এবার দেখো এখান থেকে বেসিক্যালি একটাই ইকুয়েশন পাবো না, এখান থেকে একটা ইকুয়েশন পাবো, এবং যে ইকুয়েশনটা বেসিক্যালি কি, ইকুয়েশনটা হচ্ছে x1 ইকুয়ালস টু x2, ইজ নট ইট? 2x1 2x2 ইকুয়ালস টু 0, পরেরটা থেকেও তাই পাওয়া যাচ্ছে। কাজে x1 ইকুয়ালস টু x2 ধরে নাও, এইটা সমান a, এইটা সমান a ধরে নাও, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার কোনো চয়েস নেই, x1 আর x2 দুটোকেই সমান হতে হবে। আইগেন ভেক্টরটা তাহলে ইউনিক, ইন দ্যাট সেন্স আইগেন ভেক্টরটা ইউনিক। আইগেন ভেক্টরটাকে তুমি কিভাবে লিখতে পারো? আইগেন ভেক্টরটাকে লিখে ফেলতে পারো অ্যাজ a, বা আমি যদি নরমালাইজ ফর্মে লিখতে পারতাম তাহলে কিভাবে লিখতাম? 1/√2 1 1। এখানে খুব পরিষ্কার যে একটাই কিন্তু আইগেন ভেক্টর রয়েছে, এখানে একটাই আইগেন ভেক্টর রয়েছে। যেহেতু এখানে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর দরকার ছিল ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করতে, সেটা তো পাচ্ছি না আমরা। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কিন্তু ডায়াগোনালাইজেবল নয়, এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনালাইজ করতে পারবো না। কনভিন্স সবাই কি বললাম প্রবলেমটা? যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু গুলো ডিজেনারেট আইগেন ভ্যালু থাকলে আইগেন ভেক্টর গুলো নট নেসেসারিলি টু বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা এখানে সেই জিনিসটাই দেখলাম, আমরা এখানে একটাই আইগেন ভেক্টর পাচ্ছি, সেকেন্ড যে আইগেন ভেক্টর, সেকেন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর, সেটা কিন্তু পাচ্ছি না এখানে। তাহলে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজিং ম্যাট্রিক্সটা আমরা কনস্ট্রাক্ট করতে পারবো না, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল নয়। হয়েছে? আরেকটা প্রবলেম, সেটাও তোমার এই টিএল চাও এর বইটাতেই রয়েছে, দেখো তোমরা, এটার পেজ নাম্বারটা হচ্ছে 131। এখানে একটা 3/3 স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে এইরকম, a equals to 3 -2 0 -2 3 0 0 0 5 হয়েছে? এবার এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো তোমরা বের করতে পারো, জানো কিভাবে আইগেন ভ্যালুস বের করতে হয়? যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে একটা আইগেন ভ্যালু তোমার এইরকম আসছে, λ1 = 1,
ল্যামডা 1 ইকুয়ালস টু 1, আর দুটো আইগেন ভ্যালু ল্যামডা 2 বা ল্যামডা 3 এই দুটো বেসিক্যালি 5 এইটার সাথে সমান। তাহলে বলো তো এই প্রবলেমটা ডিজেনারেট প্রবলেম না নন ডিজেনারেট প্রবলেম? ম্যাট্রিক্সটার কি ডিজেনারেট আইগেন ভ্যালুজ আছে? ম্যাট্রিক্সের কি ডিজেনারেট আইগেন ভ্যালুজ আছে? ডিজেনারেট। ডিজেনারেট হ্যাঁ স্যার। আছে। এর তোমার ডিগ্রি অফ ডিজেনারেসি কত? ডিগ্রি অফ ডিজেনারেসি 2। ডিগ্রি অফ ডিজেনারেসি 2। তাহলে এই প্রবলেমটা টু ফোল্ড ডিজেনারেসি রয়েছে। এই যে প্রবলেমটা বললাম এই প্রবলেমটা টু ফোল্ড ডিজেনারেসি রয়েছে। তাহলে টু ফোল্ড ডিজেনারেসি ডিজেনারেট প্রবলেম, সেখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর নাও থাকতে পারে। তো দেখা যাক আছে কিনা। ল্যামডা ইকুয়ালস টু 1 তার জন্য আইগেন ভেক্টরটা কি হবে সেটা তোমরা বের করে ফেলতে পারো। ল্যামডা 1 ইকুয়ালস টু 1 এটা তো একটা আইগেন ভ্যালু, তার জন্য আইগেন ভেক্টর যদি তোমরা বের করো, এর জন্য যদি আইগেন ভেক্টর বের করো তাহলে কিভাবে, জাস্ট এ মিনিট, এই ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য যদি আইগেন ভেক্টর বের করো তাহলে দেখবে সেই আইগেন ভেক্টরটা এরকম হচ্ছে আর কি। ধরো কিভাবে বলি, x1 কে যদি ডিনোট করি এটাকে তুমি লিখতে পারো অ্যাজ a0। এটা তোমরা করে নিও, হ্যাঁ এটা এটা জানো তো কিভাবে করতে হয়। a0 এরকম পাবে, x1 সমান a0। বা তুমি যদি এটাকে নরমালাইজড ফর্মে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো 1/√2 1 1 0। এটা হচ্ছে আইগেন ভেক্টর, প্রথম আইগেন ভ্যালুটার করেসপন্ডিং। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো বা থার্ডটার ক্ষেত্রে দেখো, ল্যামডা 2 আর ল্যামডা 3 দুটো একই রকম। আমাদের ডিজায়ারেবল হচ্ছে আরো দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরকে বের করে ফেলা। এখন একটা নির্দিষ্ট আইগেন ভ্যালুর জন্য একাধিক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর আছে কি না সেটা আমরা দেখতে চাইছি। সেটা দেখতে গেলে আমাদের এই রিলেশন ইউজ করতে হবে, ax ইকুয়ালস টু ল্যামডা ইনটু i ইনটু x। এটাকে যদি ইভ্যালুয়েট করো, মানে ল্যামডা ইকুয়ালস টু 5, ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য যদি ইভ্যালুয়েট করো তাহলে দেখবে তোমার এই রকম সেট অফ ইকুয়েশনস আসছে, 2x1 প্লাস 2x2 সমান 0 আর x3 সমান 0। এরকম দুটো জিনিস পাবে, দুটো রিলেশন পাবে। তো প্রথমটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে x1, না ভুল বললাম, x3 টা কত সেটা পাবেন। এক মিনিট এটা একটু করেই দেখাই, করেই দেখাই। একটু জাস্ট ঠিক আছে। দেখো যদি এই 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 এইটাকে ইভ্যালুয়েট করো তাহলে এইরকম একটা রিলেশন পাবে। রিলেশনটা কি, 2 2 0 2 2 0 0 0 0 মাল্টিপ্লাইড বাই x1 x2 x3। এই যে জিনিসটা এটা বেসিক্যালি 0, রাইট সাইডে 0 0 0 এর সাথে সমান। এবার তাহলে দেখো ইকুয়েশন হিসেবে কি পাওয়া যায়। এখান থেকে কি দেখতে পাচ্ছ বলো তো, এখান থেকে দেখতে পাচ্ছ যে x1 প্লাস x2 ইকুয়ালস টু 0, রাইট? 2x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 0, আর x3 টা আরবিটারি, তাই না? বুঝতে পারলে? রেসপন্ড করো একটু, বুঝতে পেরেছো এখানে কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি হ্যাঁ স্যার। এই জিনিসটাকে ইভ্যালুয়েট করো ফর ল্যামডা ইকুয়ালস টু 5, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, জাস্ট জিনিসটাকে বোঝাচ্ছি। মানে কনভেনশনাল স্টেপ গুলো তো তোমরা জানোই। এ ম্যাট্রিক্সটা গিভেন, তুমি ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য যদি এই আইগেন ভ্যালু ইকুয়েশনটাকে রিরাইট করো, এক্সটা একটা কলাম ম্যাট্রিক্স নিয়ে নাও, নিয়ে রিরাইট করো, তাহলে এইরকম জিনিসটা পাবে, x1 প্লাস x2 ইকুয়ালস টু 0 আর x3 টা আরবিটারি। অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 5 এই আইগেন ভ্যালুর জন্য যে আইগেন ভেক্টর, সেই আইগেন ভেক্টরের থার্ড এলিমেন্টটা যা খুশি হতে পারে, তবে প্রথম দুটো এলিমেন্টকে কিন্তু
তোমাকে করতে হবে, দুটো সামটা জিরো হতে হবে, প্রথম দুটো এলিমেন্টের সাম কিন্তু জিরো হতে হবে, রাইট? অর্থাৎ আমি যদি x2 টাকে বি ধরে নিই, তাহলে তোমার x1 টাকে মাইনাস বি হতে হবে। যদি x2 টাকে বি ধরে নিই তাহলে x1 টাকে মাইনাস বি হতে হবে। আমরা এখানে যে আইগেন ভেক্টর সেটাকে এরকম ভাবে লিখলাম, কেমন? x1 মানে কি মাইনাস বি, x1 মানে কি মাইনাস বি, x2 মানে কি প্লাস বি, আর x3 যেটা, x3টা তো আরবিটারি, এটা আমি যা খুশি ধরতে পারি। ধরো এটাকে আমি সি বললাম, x3টা হচ্ছে আরবিটারি, এটাকে আমি সি বললাম, হয়েছে? এটাই তাহলে আইগেন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য এটাই আইগেন ভেক্টর। এইটাকে দেখো আমি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরে ভেঙে নিতে পারি। এই যে জিনিসটা, এটাকে আমি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরে ভেঙে নিতে পারি, কেমন? মাইনাস বি বি জিরো, মাইনাস বি বি জিরো, প্লাস প্লাস সাম জিরো জিরো ওয়ান, বা সি জিরো জিরো সি, জিরো জিরো সি, এরকম ভাবে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরে ভেঙে নিতে পারি। এই দুটো জিনিস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কনভিন্স সবাই? এই যে আইগেন ভেক্টর আর এই যে আইগেন ভেক্টর দেখছো, এরা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর, এটা বুঝতে পারছো কি? কেন? তার কারণ একটাকে আরেকটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবো না। দেখো এইটাকে যদি তুমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি তুমি এইটা পাবে? পাবে না। বা এইটাকে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে প্রথমটা পাবে না। তাহলে এখানে যে প্রবলেমটা, এখানে কিন্তু প্রবলেমটা ডিজেনারেট প্রবলেম, ডিজেনারেট আইগেন ভ্যালুস রয়েছে। এখানে যে আইগেন ভেক্টরটা আমরা দেখছি সেটাকে কিন্তু দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরে স্প্লিট করে নেওয়া যায়। অর্থাৎ আমি বলতে পারতাম যে একটা একটা আইগেন ভেক্টর মাইনাস বি বি জিরো, আর একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর এখানে আছে জিরো জিরো সি। এক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করা সম্ভব। এই প্রবলেমটা ডিজেনারেট প্রবলেম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর আছে, কাজে এই প্রবলেমটা ডায়াগোনালাইজেবল, এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। আগে যে আমি এক্সাম্পলটা দেখালাম সেখানে সেটাও কিন্তু ডিজেনারেট প্রবলেম ছিল। ওই প্রবলেমটাতে কিন্তু আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাইনি, তাই ওই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল নয়। এটাই আর কি। হ্যাঁ, বলো কোনো প্রশ্ন থাকলে আরো। হ্যালো স্যার, বলো বলো বলো। এইখানে যে x1 প্লাস x2 সমান 0 আছে, হ্যাঁ, এখানে তো x1 আর x2 জিরো হতে পারে। x1 আর x2 জিরো হতেও পারে, ঠিকই তো, x1 আর x2 জিরো হতেও পারে, সেক্ষেত্রে x3টাকে কিন্তু নন জিরো নিতে হবে। দেখো সেটাই তো করেছি আমি, এটাই বললাম যে তোমার -5 এর জন্য আইগেন ভেক্টর গুলো আমি মাইনাস বি বি জিরো এইরকম ভাবে নিতে পারি, অথবা জিরো জিরো সি এরকম ভাবে নিতে পারি। তখন তো স্যার আমার ভাঙার দরকার নেই। আমি কোথাও ভাঙছি না, আমি যেটা বলছি যে মানে ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য তুমি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেতে পারো, একটা আইগেন ভেক্টর এইরকম আর একটা আইগেন ভেক্টর এইরকম। ঠিক আছে, মানে প্রশ্নটার উত্তরটা কি পেলে? ক্লিয়ার হলো কি না কনফিউশন রইল এখন? বলো, স্পেসিফিক করো। না স্যার, আপনি যে এখানে এই যে মাইনাস বি বি সি একে যে দুটো যোগে ভেঙেছেন, আমি বললাম যে এইটাকে আমি না স্প্লিট করে নিতে পারি, এইটাকে আমি স্প্লিট করে নিতে পারি আর কি, সেটাই বললাম এটাকে আমি স্প্লিট করে নিতে পারি। দুটো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কনস্ট্রাক্ট করা যায়, কিভাবে করা যায় সেইটাকে আমি এখানে বোঝালাম। তুমি কিন্তু ওই প্রথম যে প্রবলেমটা সেটাকে খেয়াল করে দেখো, প্রথম প্রবলেমটা কিন্তু এইটাকে আর অন্য কোনো ভাবে দুটো ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরের সাম হিসাবে লিখতে পারতে না। ঠিক আছে, এখানটা এই জায়গাটায় যেটা দেখছো যে তোমার এই মাইনাস বি বি জিরো এইটাও যেমন আইগেন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারে, তেমনি জিরো জিরো সি এইটাও তোমার একটা আইগেন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারে। এটাই বললাম। হ্যাঁ,